আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার বাবার ভিটে মাটির আমি একটুকু ছাড়বো না। শয়তান লাগে ছচ্ছান্ডাল তার কূটকৌশলের খেলায় আমার ভিটে মাটির সমস্ত আদায় করতে চাইছে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, এই ভিটে মাটি বিক্রি করলে আমার আমি হতভাগী বোনটাকে নিয়ে আমি কোথায় থাকবো, খাবো কি? ও ভগবান, আমি কি যে করি। এদিকে এদিকে সন্ধ্যা করিয়ে এলো, এখনো পিয়ালি এলো না। কতবারই বলেছি পিয়ালি রে, দিন কোনে ভালো নয় রে বোন। ওরে তুই এবার লেখাপড়া ছেড়ে দে বোন, লেখাপড়া ছেড়ে দে। কে কার কথা শোনে? গোসাই কাকা, আপনি এই অসময়ে? আমার সময়ে কথা বাবাজি। তারপর তোর মা মারা যাবার পর এ বাড়িতে আসতে আর আমার হঠাৎ কেন যে তোর ওই হতচ্ছাড়ি মাটা গোড়াই দড়ি দিয়ে ওই জমের দুয়ারে চলে গেল, তা আমি কোনো মতেই ভেবে উঠতে পারছি না। গোসাই কাকা, আপনি কিন্তু আমার কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছেন। গোসাই কাকা, কেন এসেছেন আপনি তাই বলুন। আশা, বড় আশা নিয়ে শুধু দুটো কথা বলতে এসেছি বাবাজি। বলুন বলুন, কি বলছেন তাড়াতাড়ি বলুন। বলছি বলছি বাবাজি, বলছি, কিন্তু জানো বলতে গিয়ে আমার কণ্ঠরুদ্ধ সুখের ব্যাপারই হলে আমার তোমার দয়ার শরীর, তার সঙ্গে আপনি কাঁদছেন? মায়া মায়া বাবাজি, মায়া। তোদের ওই দু ভাই বোনকে দেখলে আমার বুকটা ফেটে চৌচির। তোদের এই কষ্ট দেখে আমার বড় কষ্ট হয় রে বাবাজি। তোর সেই সোনারি বরং দেহটা কাকা, বলুন বলুন। জ্যৈষ্ঠের এই প্রখর রোদে তোমাকে আর ওই মাঠে যেতে হবে না, তার চেয়ে বরং আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকা কটা তুমি রাখো। না বলছে কাকা, না, কারণ সহানুভূতির প্রশ্রয় নেই। এই বাদলে বাবরে কোনোদিন বাঁচতে চাই না। আমার মা মারা যাবার পর পরের বাড়িতে বাস নেমেছে, আমাদের সেই ছোট্ট দুটি ভাই বোনকে মানুষ করেছে, তবু কারো দয়ার দান নেই। সে মনুষ্যত্বকে বলিদান করেনি। তাই আপনি যে কথা বলতে এসেছেন তাড়াতাড়ি বলুন, নয়তো আমাকে আবার পিয়ালিকে খুঁজতে যেতে হবে। তাহলে দেখি সজ্জা আঙুল লেখি উঠবে, আঙুলটা একটুকে বাঁকাতে হবে। তাহলে শোনো বাবা। হ্যাঁ বলুন। তুমি তো ভালো করেই জানো এই নাগেশ্বর সান্যাল হচ্ছে এই এলাকার সুন্দর মনের বাপ। জনসাধারণ মানুষ তো দূরের কথা, যার ভয়ে পুলিশ প্রশাসন থরথর করে কাঁপে। তাই বলছি কি বাবাজি, ওই ব্যাপারটা একটু সহজে মেনে নিয়ে বরং লাভই হবে। আপনি কি বলতে চান? স্পষ্ট ভাষায় বলুন গোসাই কাকা। বলছিলাম কি বাবাজি, একটা বিরাট একটা গন্ডগোল না পুষে রেখে তোমার বাপের যে বিঘা 10 জমি আছে, ওই জমিটুকু নাগেশ্বর বাবাজিকে না মানে বেশ মোটা কিছু টাকা পাবে, আর সেই সঙ্গে তোমার ওই চুলচুলে সমর্থ বন্দিকে মাঠে ঘাটে ওই বাবাজির ঘরে ঢুকিয়ে দাও, দেখবে কত সহজে শরীর মন দুই চাঙ্গা। রাগ করছো কেন বাবাজি, রাগ করছো কেন? দেখবে সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবো ওই বাউরি বস্তির লিডার। জয় নিতা কাকা, আর একেবারে ওই জঘন্য কথাটা উচ্চারণ করবে তোমাকে আমি বাবাজি বাবাকে আমি শেষ করে দেবো। গোসাই কাকা মনে রেখো, এই বাদলে বাবরি ছোট জাতের ছেলে হতে পারে, কিন্তু সে মেয়ের প্রতি তার অন্যায়ের চম। যাচ্ছি বেরিয়ে যাও বলছে, তাড়াতাড়ি আমার সেবনা থেকে বেরিয়ে যাওয়ার। যাচ্ছে, তবে কাজটা কিন্তু
জয় বাবাজি। বেরিয়ে যাও। হ্যালো স্যার, হ্যালো নাগেশ্বর বাবাজি। হ্যাঁ হ্যাঁ, আমি কেমন বলছি, ব্যাপারটা তো সহজে ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, তবে কি গোসাই কাকা, ওই নাগেশ্বর সান্যালকে ফোন করতে করতে, ও ভগবান, কি যে করি। কে তুই? রাজা এখানে কেন এসেছিস তাই বল। এক কথায় আমি নাগেশ্বর সান্যালের মশা অবস্থা। কেন এসেছিস সেখানে? কাজে বিনা কাজে রাজা এক পাও কথাও ফেলে না। তাই আজ তোকে আর তোর ওই সেক্সি বোনটাকে জোর করে তুলে নিয়ে যাবো ওই হোটেল রাজা। তবে রে জানোয়ার, বাদলকে ছেড়ে দিয়ে কাজটা তুই ভালো করলে না বস। আমি কি করবো না করবো সেই বিচারটা কি তোদের কাছ থেকে শিখতে হবে নাকি? আরে হয়তো এদের কবল থেকে তোকে আমি বাঁচাতে। বাদল ভাই, তুমি যদি স্বেচ্ছায় আমার কথা স্বীকার করো তাহলে এই প্ল্যান ধরছি, আমি তোমার বোন আর তোমার বিন্দু মাত্র ক্ষতি করবো না। আর যদি তা না করো আমি তোমার চোখের সামনে আমার এই ছোট জীবনটাকে তোদের এই জঘন্য প্রস্তাবে আমার কোনদিনই রাজি হবে না। তাহলে আমার কামনার গলাপ নেই, আমার এই জীবনটাকে আমি ফিরিয়ে দেবো না। বেঈমান জানোয়ার, এত নিজ মনোবৃত্তি তোর, দুদিন বাদে যে কিনা আমার বাধ্যতান্ত্রী হবে তাকে কিনা তুই? আমি তোর দাদা। তোর মতো অপদার্থের দাদাই ঈশ্বর মাস্টার কোনোদিন হতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। মাস্টার যা, আজ আমার হাত থেকে তোরা বেঁচে গেলি, কিন্তু নাগেশ্বর তোকে আমি ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি পিয়ালিকে ভালোবাসি আর তার ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে আমি দুদিন পর পিয়ালিকে বিয়ে করব। তাই ভুলাক্রমেও যদি তুই কোনোদিনও পিয়ালির ক্ষতি করতে চাস তাহলে তোকে তো মারবই, এমনকি তোর ওই
ভালোবাসার কাছের বদরগুলোকে একটা একটা করে আমি চিড়িয়াখানায় করে দেব। দাদা, বেশ, আমি তোর দাদা, তবে এখন নয়, যখন জানবো তুই ওই অমানুষ থেকে মানুষে পরিণত হয়েছিস, ঠিক তখন। কথাটা আমার মনে থাকবে দাদা, না হলে আমি যে হাত দিয়ে 12টা বছর কলম চালিয়ে এসেছি, প্রয়োজনে সেই হাতে প্রতিবাদের খড়গ তুলে নিয়ে তোদের মতন জানোয়ারদের বুঝিয়ে দেবো ঈশ্বর মাস্টার যেমন সৃষ্টি করতে জানে তেমন বিনাশ করতেও জানে। দাদা, তুমি আমাকে ক্ষমা করো দাদা। যা, ছোট ভাই বলে তোকে আজ আমি ক্ষমা করে দিলাম, কারণ আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। মা মারা যাবার পর সেই 10 বছরের তোকে নিয়ে আমি কত কষ্ট করেছি, এমনকি তোর অসুখে কত ভগবানের চরণে প্রণাম করে আমি আমার বুকে রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছি। তোমার এই ভালোবাসা তাই আজ থেকে তোমার এই ভালোবাসার পাত্রীকে শুধু বৌদি বলে নয়, মা মা আমি এতক্ষণ তোমার সাথে যা করলাম শুধু তাই তুমি জানো না যে আমি মানুষ নই, আমি একটা বিষাক্ত কন্যা। পিয়ালি, আর তোমার কোনো ভয় নেই, আমি ঈশ্বরের কান মুলে দিয়েছি, ও আর ভুলক্রম তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। পিয়ালি, তবু তোমাকে দিয়ে আমি আমার ভারত ভূমির বঙ্গ নারীর সমস্ত নারী সমাজকে একটা কথাই বলতে চাই, হে ভারত ভূমির বঙ্গ নারীর দলেরা, আর কত কাল তোমরা ঘুমিয়ে থাকবে? ওঠো, জাগো, নারী রক্ত তো সারোদ্ধারের কাছে তোমাদের ইজ্জত একদিন আলু পেঁয়াজের মতন বিক্রি হয়ে যাবে। তাই আমার গন্ডি কণ্ঠ মিলিয়ে তোমরা সবাই বলো, হয় হব বলিদান, তুমি স্বৈরাচারীদের করিব গান গান। কথা শুনবো না, আর 1 মিনিট অপেক্ষা করা সম্ভব নয় রাজা, কিছুতেই সম্ভব নয়। নার্ভাস হলে চলো না, অপেক্ষা তো করতেই হবে, কারণ বসের খুব কাজ, তাই বস এখন খুব ব্যস্ত। কিন্তু রাজা, কোনো কিন্তু নয় ডালে, তুমি বিশ্বাস করো, তোমার স্বপ্নের জালে একদিন সবাই বন্দী হবেই হবে, কারণ নাগেশ্বর সাঙ্গালের প্যাচ বড় বিশাল, বড় ভয়ঙ্কর। রাজা, মাই সুইট হার্ট, আই লাভ ইউ বিউ, আই লাভ ইউ। এই জানো রাজা, এই মুহূর্তে এখানে কেউ নেই, তোমাকে জড়িয়ে ধরে আমার কি বলতে ইচ্ছা করছে জানো? রঙের জোয়ারে ভেসে আমি চলেছি অজানা পারে, তুমি আমার আমি তোমার, তাই বলে বারে বারে রঙের জোয়ারে ভেসে আমি চলেছি অজানা পারে, তুমি আমার তোমার, তাই বলে বারে বারে রঙের জোয়ারে ভেসে আমি।
আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সীমানায় দাঁড়িয়ে আমাকেই তুমি চোখ রাঙাচ্ছ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। নইলে ঠিক আছে, যাচ্ছে। সারা বুড়ো মুখটাই দিল নষ্ট করে। আজ আমি আসি পিউ, আবার অন্যদিন দেখা হবে। গুড বাই। রাজাকে আপনি তাড়িয়ে দিয়ে কাজটা কিন্তু ভালো করলে না ভাসুর মশাই, কারণ এই অপমানের প্রতিশোধ আমি তুলবই তুলবো। তুমি যা করবে করো বাবা, কিন্তু আমি মাথা পেতে মেনে নেবো। তবু তোমার হাত জোর করে বলছি, ওই পর পুরুষের গলা জড়িয়ে ধরে নিজের সর্বনাশ তুমি নিজে ডেকে এনে না, তাহলে ওই শত সাবানেও তোমার ওই কলঙ্কের দাগে ধুয়ে ফেলতে পারবে না। কারণ নারীর চরিত্রই হলো শ্রেষ্ঠ সম্পদ। তাই ক্ষুব্ধ স্বার্থের মোহে, ক্ষণিকের উত্তেজনায় ওই সম্পদটুকু তুই এত সহজে নিলাম করে দিও না বৌমা, নিলাম করে দিও না। ভাসুর ঠাকুর, ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, যত সব। কিন্তু আমার ভাইকে ঢাল বানিয়ে এত সহজে তোমাকে যুক্ত গায়ের হাসি হাসতে দেবো না। তোমার সমস্ত কুকুরটি আমি একটা একটা করে বিজন বের করে দেবো। হ্যাঁ, বিজন, বিজন। আমাকে ডাকছো বড়দা? হ্যাঁ, এসেছিস। আয় আমার কাছে আয় তো, আয়। আরে 10 সেকেন্ডে 1 মিনিট হয় বলতো। 60 সেকেন্ডে বড়দা। 8 সেকেন্ড? ক মিনিটে 1 ঘন্টা হয়নি? 60 মিনিটে। ও 60 মিনিট? আমি তো মূর্খ, অত শত যোগ বিয়োগ কিছু বুঝি না। তা হ্যাঁ, ক ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায় বড়দা। তাহলে শোন, ওই 24 ঘন্টার প্রতি মুহূর্তে আমি তোদের সকলের হাসি মুখ দেখতে চাই। কারণ তোদের সুখের জন্য দরকার হলে আমার এই হৃদয়ের হৃৎপিণ্ডটা আমি উপড়ে ফেলতে পারি। তবু তুমি আসল কথাটা বলো বড়দা, কি তোমার সেই আসল কথা? আসল সত্য আমি আর স্থির থাকতে পারলাম না। দাদা, তুমি তাড়াতাড়ি বলো, কি তোমার সেই আসল সত্য? ঠিক দুপুর বেলায় আমি যখন মাঠের কাজ ছেড়ে বাড়ি ফিরে আসি, তখন তুমি মধু কানামে যে গোটার ফুল, এই পৃথিবীতে আর কাছে ফুল। তুমি মধু কানামে যে গোটার ফুল, এই পৃথিবীতে আর কাছে ফুল। জিয়া জিয়া তারে রে কামনা, তুমি আমার আমি তোমার, তাই বলি বারে বারে, আমি তোমার আমি তোকে অজানা পারি। তুমি আমার আমি তোমার, তাই বলি বারে বারে, তাই বলি বারে। আর দুপুরবেলায় তোমার কি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। শয়তানে আমাকে বাড়ি দিয়ে রাস্তা লোকের সঙ্গে চারটা মেরে নেবো, কি ভাবিস? তুমি আমাকে ওই পুরোটার সাথে এইভাবে অপমান নামে একটা ফালতু কথা উচ্চারণ করে ঘুষি মেরে তোমার সব পুরো মনে রেখো, আমি পঞ্চায়েতে প্রধান কৌশিক দত্তের মেয়ে। আমাকে এইভাবে অপমান করলে আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। তবে বৌমাকে হাত তুলে কাজটা কিন্তু তুই মোটেই ভালো করলি না। মা, মা তুমি জানো এই শয়তান একটা রাস্তার ওপরে চোখে। আমি জানি, আমি চৌকাঠের উপর থেকে তোদের সমস্ত কথা আমি শুনেছি। তবু আমি বলছি, শাস্ত্র মতে নারীর গায়ে হাত তোলা স্বামীরা কিন্তু দণ্ডনীয় অপরাধ। কারণ নারীর মধ্যে রয়েছে মাতৃত্বের এক অপরূপ রূপ ছায়া। মায়ের সঙ্গে আমিও বলতে বাধ্য হচ্ছি, আজ তুই বৌমার গায়ে হাত তুলে মহা ভুল করেছিস। তাই এ বহু যেন আর কোনোদিন না হয়। বড় খোকা, তুমি এই বৌমাকে একটু বুঝিয়ে বলো তোমায়।
মার আর দাদার গালে। সত্যি বলছো? হ্যাঁ বুঝলাম। নাগেশ্বর বাবু ডিরেকশন অনুযায়ী অভিনয় করলাম মাত্র। অভিনয় নাগেশ্বর বাবুর ডিরেকশনে? শুধু আমাকে নয়, তোমাকেও বলেছি। কি বলেছে? রাতে বিছানায় শুয়েছে, হ্যাঁ। আমি এক এক করে তোমাকে সব বলবো। বসের কথা অনুযায়ী আজ থেকে করে যেতে হবে তোমাকে উপযুক্ত গৃহবধূ অভিনয়। গৃহবধূর অভিনয়? হ্যাঁ হ্যাঁ, কারণ সংসার গাড়ি টিয়ারিং এখন তোমার হাতেই। তুমি চালাও আর আমি হচ্ছি উপচালক। তাই ক্লাসের কোথাও নিয়ে এমন ভাবে গাড়িটা আমাদের চলে যেতে হবে যেন মাঝ পথে অগরে সমস্ত যাত্রী অগরে ঘুমিয়ে পড়ে, তারপর সুযোগ বসে ঠিকই পাঁচশ পেটে নিচ্ছে। সত্যি আজ আমার খুব আনন্দ হচ্ছে জানো। আজ মনে হচ্ছে তোমাকে নিয়ে আমি আজ রাতে তুমিও আরো কাছে আসবে। আজ রাতে তুমিও আরো কাছে আসবে। আমায় ভালোবাসবে সোহাগে যিশুরে, আমায় ভালোবাসবে। আজ রাতে তুমিও আমায় ভালোবাসবে। আজ রাতে আমার চোখেতে জল গড়িয়ে আসছে কেন? তবে কি আমার খোকন শোনা আমার মা মা বলে যাচ্ছে? খোকা কে আপনি? নিতাই ভক্ত কেনারা, এক কথায় নাগেশ্বর বাবাজির প্রিয় পাত্র। তাই নাগেশ্বর বাবাজির মুখে শুনতে তোমার কাছে আগমন করেছি রানী। বেশ ভালো করেছো দাদু। দাদু বলে ও মা, দাদুকে দাদু বলবো না তো কি বলবো? সাবধান, বলি আমি অল্প বয়সে দাদু হয়ে গেলাম ছুটি। আমার বয়সী কত সিনেমা হিরো ছোড়ারা এখন প্রেম করে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর দাদু তুমি ভালো কথা
পারিনি, পারবো মানে হিন্দি মারা যাবার পর তোমার তোমার মতো কত সাহসিক আমি জানি না। সত্যি নয়, সত্যি সত্যি কি সত্যি, এটাও যদি বিশ্বাস না হয় তাহলে আমি আমার পরিচয় ছুঁয়ে বলছি নাই রে। বেশ, আমি বিশ্বাস করলাম, কিন্তু তার আগে আমার একটা কথা রাখতে হবে। একটা নয়, 100টা কথা রাখবো। তুমি বললে আমি ওই দ্বারকেশ্বর নদীর বানের জলে ঝাঁপ দিতেও প্রস্তুত। তাহলে দাদু, আমার একটা কথা রাখো, বিছানায় যাওয়ার আগে তোমাকে কিন্তু না মানে একটু মদ খেতে হবে, বলো মাঝি? মদ একটু কেন, তোমার জন্য আমি পুরো বোতল সাবারে দেবো। এই না। এখন আমি কোথায় নাই মরতে কি সর্বনাশী মেয়ে গো, কাটা কাকি কি সর্বনাশী গো। ওরে বাবরে, ওরে বাবরে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নাগেশ্বরের চালা তোরা শুনে না, কই কুত্তার দলে না, আমি ধান্যবাদী লেখি নয়, আমি গায়ের মতো ইন্দ্রাণী, আমি বিষধরী কাল সাপিনী। আমি বিষধর কান্নাক, কারণ আমি ঢ্যামনা ঠোরা নয়, তাই আমার বিষাক্ত লেগে পড়াবে সোজা সুবল বৃন্দাবন গঙ্গা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মা গো, মা আমায় ক্ষমা করো মা, আমি হারামের বাচ্চা নও, আমি তো তোমার পরম ভক্ত মা, তাই আশীর্বাদ করো আমি যেন তোমার গুণ কীর্তন করতে করতে ভক্তি ভরে মানুষের ক্ষতি করতে পারি। জয় মা, জয় মা মনসা। বস, তুই আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। আরে যা 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 যা, আসতে বল। ঠিক আছে বস। পিউ নমস্কার, নমস্কার সান্যাল বাবু। আরে এসো এসো পিউ। হ্যাঁ, তারপর তারপর খবর বলো। খুব ভালো, সত্যি আপনার আইডিয়া আছে, কারণ আপনার ডিরেকশন অনুযায়ী যে কাজটা আমি করছি, সেই অভিনয়টা আমি করছি, সত্যি সান্যাল বাবু, এইবার আমি জমিটা দখল করতে পারবো তো? নাচবি তো? এই মা মনসার আশীর্বাদে আমার কাজ বিফলে যায় না, কারণ আমি নাগেশ্বর সান্যাল, আমি চেষ্টা করি সাপকে দিয়ে চাটাবো কিন্তু নাগেশ্বর বাবু কিভাবে, কেমন করে আমি জমিটা হাসিল করবো বলুন? আমি তো ভেবেই পাচ্ছি না। লাউ ঠেলা। সোনা, ও মা, তুমি হাবা গোবর সাজবে? শুধু হাবা গাবাই নয় তো, তবে ওই লাভের ফাঁদে পড়ে কুকুর সাইতো রেডি। কুকুর, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি তো সান্যাল বাবু? তারিখটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, 25শে সেপ্টেম্বর। ঠিক আছে, বাই
নমন্তকীটি একেবারে জাদুর ছুরি। তাই আমার কাজ হাসিল করে ওর নগ্ন দেহের উপর আমি ওই কামনার সবল মারব। নমস্তে নাগেশ্বর বাবু, नमस्ते। ये अपनी अरे हामी बिहार बॉर्डर का रहने वाला शेख अब्बास जी। শুনিয়েছি আপনি নাকি বহুত 2 নম্বরে ব্যবসা করেন। আরে আরে খাবড়াবেন না মশাই। আরে আমিও ঠিক আপনারই ভাবে, তাই ওসব ওই উধার কা পুলিশ কা ডর খেয়ে আপনার কাছে আছে। পুলিশ আপনার চুল অপর্ষ করতে পারবে না, তাই বিনিময়ে আমার কাজ করতে হবে। পারবে? আল্লাহ আল্লাহ কসম, আমি আপনার সবকিছু কাজ করতে দিতে আছি। আপনি যা মাল দেবেন আমি সোজা সারা ঠিকানায় পৌঁছে দেবেন। আরে আরে আপনার জন্য আমি তো জান भी দিতেও রাজি আছি। কিন্তু সারা পুলিশ তো কোন চাই? এই নাগেশ্বর সন্ন্যাসী এই প্রশাসন প্রত্যেকটি বিভাগে জানে যে নাগেশ্বর সেনার একটা বিষাক্ত কালকে উঠে। হ্যাঁ, আপাতত সেই কথা থাক। এখন আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য ওই সুন্দরী ইন্দ্রাণীকে পাঠিয়ে দিই। আরে ইন্দ্রাণী আবার কোন আছে? আমার হোটেল বুলবুলের সেরা বাইজি। খুবসুরত আপনার। একদিন আমি তার চরম সর্বনাশ করেছিলাম, তাই নাকি? আর তার আর এবার বুঝুন। বুঝেছি আসলে আমি কে। কারণ আমি মানুষ হলো, আমি একটা বিষাক্ত কাল, কোন ঠেমনা ঠোরা নয়। এই কথাটা মনে রাখবে। চলি। ওই ইন্দ্রাণীকেই তো আমার চাই। তাই তো বিশেষ প্রয়োজনে এই শেখ আব্বাসের ছদ্মবেশে উঠে এসেছে হোটেল বুলবুলে। আমি জানতে চাই সেই সতী সাবিত্রী ইন্দ্রাণীর আসল উদ্দেশ্য কি, কেন এবং কোথায় লুকিয়ে রেখেছে আমার মানিক চাঁদকে। যদি আমার ধারণা সত্যি হয়, যদি সত্যি ইন্দ্রাণী দেহ বিলাসিনী হয়, তাহলে কোলাটি আমি তাকে ফোন করবো না। তবু তার স্বপ্ন এবং আমি পেটে থাকতে কোনদিন পূর্ণ হতে দেবো না। কিছু দেই না। আমি মুসলমান শেখ আব্বাস আছি, লেকিন সবাই আমাকে শেখ আব্বাস ভাই বলি। আমাকে পছন্দ হয়েছে বুঝি? খোদা কসম, তোমাকে লেকিন আমার বহুত 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 পছন্দ হয়েছে। किसे कहता है ওই আসমান का हुरी और बेहिस्ते का फूल। এসো আমার কাছে, এসো না রে, এসো। हमको देखा डर गया नाकि? ना बाबूजी ना। अरे डर गया तो मर गया। साला सोले पिक्चर में भाई गब्बर सिंह कहता है जो डर गया समझो मर गया। তুমি হাজার অভিনয় করলেও আমার মন বলছে তুমি আমার স্বামী ডাক্তার দিবাকর গাঙ্গুলি। সেই মুখ, সেই কণ্ঠস্বর। না না না, আরে কই রে, তোমার কোলা দিবে, তোমাকে ফোন করো। কোন অপরাধে? কেন তুমি জানতে চাইছো? কেন তুমি জানতে চাইছো? কেন তুমি জানতে চাইছো?
আমার কাছে ওই গঙ্গার মতোই পবিত্র ইন্দ্রাণী। হ্যাঁ, ওই গঙ্গার বুকে যদি কেউ এক মুঠো হিংসার আবর্জনা ছুড়ে দেয়, তবু তো গঙ্গা কখনো ময়লা হয় না ইন্দ্রাণী, গঙ্গা কখনো ময়লা হয় না, গঙ্গা কখনো ময়লা হয় না। তাই 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 আমি তোমার মাথায় হাতে রেখে শপথ করে বলছি, তোমার সমস্ত লাঞ্ছনা বঞ্চনা আর আমার মানিক চলে রকাল মৃত্যুর বদলানিতা ওই শয়তান নাগেশ্বরকে, ওই নাগেশ্বরের বুকে রক্ষে এই বাংলার মাটি আমি রাত করে দেবো ইন্দ্রাণী, এই বাংলার মাটি আমি রাত করে দেবো। এতক্ষণ ধরে আমি বসে রইলাম, তবু ঈশ্বরের কোনো পাত্তা নেই। আর কখন আসবে বলেছি, কিন্তু এখনো তো সে এলো না। তবে কি সেই ঈশ্বরটা আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে? সত্যি ওই গরিবের কোনো স্বপ্ন দেখতে নেই, ওই গরিবের স্বপ্ন দেখা আর ওই বালুর চরে ঘর বাঁধা দুই সমান। ভগবান, ও ঈশ্বর, হে মহেশ্বর, এখন তুমি আমাকে বলে দাও ঠাকুর, এখন আমি এই সময় আমি কি করব? আর এই সময় এই কত পাগিনীর কি করা উচিত? পিয়ালি ও শয়তান, বলে এতক্ষণ তো শান্তি করলো না, আর তুই কি আমাকে ওই শান্তিতে মরতেও দিবি না? মরবি কেন মাইরি? আমি জিন্দা থাকতে কোন দুঃখে তুই মরবি? আমার কথায় রাজি হয়ে যা, তোকে আমি রানী করে জানোয়ার কথা না, রাগ করছিস পিয়ালি? তোর বুকের ওই সদ্য দুটো পদ্ম দেখে আমি একেবারে ঘায়েল। কি আমার গালে চোট? শালি, আমি ইটভাটার মালিক, ওই মদনা বাউরির ছেলে বনমালী বাউরি। তোর ওই রক্ত চক্র এই বাউরির মেয়ে শিয়ালি কিন্তু ভয় পায় না। যাচ্ছি, তোকে চাষ দিতে এলাম, এইবারে বুঝবি কত ধানে কত চাল। বলি সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো কি তোর বাবার পুজো সারা হলো না রে ভদ্রবাকি? দেখো পাখি মেয়েরা আবার কাঁদতে শুরু করেছে। তুই কাঁদলে যে আমি নিজেকে চেয়ে রাখতে পারি না। ওরে আর কান্না নয় রে বোন, আর কান্না নয়, এবার তো তোর হাসি পাহাড়ি বল। তুই যা কদিন বাদে ওই নামে লোকের দামি বউ হতে যাচ্ছিস। কিন্তু আমার যে বড় ভয় করছে দাদা। হ্যাঁ, কিসের ভয়? আমার এই স্বপ্নের ফুলজনি ওই সামনে দরকার আমাদের ওই একদিন যদি ছড়ে যায় দাদা। দাদা, ঈশ্বর ঐশ্বর্যে ভগবান দেব, কিন্তু ওই ভগবান শয়তান হয়ে যদি কখনো আমার ভালোবাসার গলা টিপে ধরে, দাদা দাদা তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি রে মনে, আমি ঠিকই বলছি। যেদিন আমি বড়মণির মুখে শুনলাম তোদের এই গোপন প্রেমের কথা, সেদিন আমি বিশ্বাস করতে পারিনি রে বোন। এমন একটা হাই কাস্টের ছেলে একটা পাউনি মেয়েকে ভালোবাসতে পারে। দাদা, তাই সেদিন আমি তোর কথা বিশ্বাস না করে ছুটে গিয়েছিলাম ওই মাস্টারের কাছে। আর সেদিনের সেই অপরূপ দৃশ্য দেখে আমার মনের পুঞ্জীভূত ময়লা সাদা কাগজের মতো পরিষ্কার হয়ে গেছে। দাদা, তাই পৃথিবীর লক্ষ কোটি মানুষ বেঈমান হতে পারে, কিন্তু ঈশ্বর নয় রে বোন, ঈশ্বর নয়। ওরে ঈশ্বর হচ্ছে ভগবান, এ যুগের সাক্ষাৎ ভগবান রে বোন, এ যুগের মানুষ রূপী ভগবান, মানুষ রূপ। পিয়ালি, আমি জানি তুমি আমার উপরে রাগ করেছো, 2 ঘন্টা অফিসের কাছে দেরি হয়ে গেল বলে তুমি আমার উপরে অভিমান করেছো, কিন্তু তার জন্য আমি সত্যি সত্যি অনুতপ্ত।
এবার হয়েছে তো? তাই বলে কি আমি তোমার কাছে ক্ষমার যোগ্য নই? না, কেন? আরে তুমি স্বার্থপর করে নিচে আমি তোমাকে ক্ষমা করতে পারতাম, কিন্তু তুমি করছো নিঃস্বার্থ, আর তুমি করছো স্বার্থবান, আর তুমি করছো ভগবান। না না পিয়ালি না, ওই তিনটের কোনটাই আমি নই। আমি রক্তে মাংসে গড়া একটা সামান্য মানুষ। ঈশ্বরটা তুমি কাঁদছো? ঈশ্বরটা? হ্যাঁ হ্যাঁ পিয়ালি, হ্যাঁ ঈশ্বরটা আজ আমি সত্যি সত্যি কাঁদছি। কেন ঈশ্বরটা? এই কেনর উত্তরটা বলতে গেলে আমার 10 বছরের তাপসী যেন আমাকে চিৎকার করে বলে, দাদা তুমি তুমি আমাকে বাঁচাও, দাদা তুমি আমাকে বাঁচাও। তাপসী? হ্যাঁ হ্যাঁ পিয়ালি, তাপসী, আমার বোন তাপসী। মা মারা যাবার পর সেই 4 বছরের তাপসীকে নিয়ে আমি কোলে পিছিয়ে করে মানুষ করেছিলাম। মাঝে 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 মা মা বলে চিৎকার করতো, আর আমাকে বলতো, দাদা আমি মায়ের কাছে যাবো, দাদা। আমি তার ব্যথা ভরা কান্না শুনে নীরবে নিভৃতে চোখের জল। তারপর একদিন হঠাৎ সর্বাঙ্গে রক্ত মেখে শুয়ে আছে আমার বোন তাপসী। হাজার হাজার লোকের ভিড়, স্কুল থেকে ফেরার পথে হঠাৎ একদিন আমার হাজারো ডাকে তাপসী আর সাড়া দিল না। তারপর সেই রক্ত মাখা দেহটাকে নিয়ে আমি ধীরে ধীরে চলে গেলাম শ্মশানের দিকে। দাউ দাউ করে জ্বলে উঠলো আমার মনের সর্বাঙ্গ। আর সেই দোয়ার কুণ্ডলী থেকে আমার মনটা চিৎকার করে বলছে, দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি আমি তখন তুমি চুপ করো ঈশ্বরটা, তুমি চুপ করো। ওই জন্ম মৃত্যু সবই তো ঈশ্বরের কাজ। এই অবুঝ মন যে বোঝে না, তাই কাঁদতে কাঁদতে ওই অনাথ শিশুদের বুকে জড়িয়ে ধরে আমি আমার সমস্ত কান্নার অবসান করি। কিন্তু কে শুনবে হতভাগ্য ঈশ্বরের কান্না? কে মোছাবে তার অশ্রু ভরা দুঃখ? আমি কি মরে গেছি ঈশ্বরটা? আমি তোমার পাশে থেকে তোমার সমস্ত বেদনার আমি সমব্যাধি করে আমি তোমার পাশে থাকতে চাই ঈশ্বরটা। হ্যাঁ ঈশ্বরটাকে চিরদিন আমি তোমার, চিরকাল আমি তোমার। আর তুমি যদি আমাকে হাসাও তাহলে আমি হাসবো, তুমি যদি আমাকে কাঁদাও তাহলে আমি কাঁদবো, আর তুমি আমাকে যা বলবে আমি তাই করবো ঈশ্বরটা। আর এই নতুন কথা, ওই বাউরির মেয়ে পিয়ালি তোমাকে কতখানি ভালোবাসে সেটা নতুন করে কি বলবে? তাহলে আর দেরি নয় পিয়ালি, তোমার ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে এই শিবতলায় বাবা বিশ্বনাথকে সাক্ষী রেখে আমি তোমার শূন্য সিঁথি এই সিঁদুর দিয়ে রাঙিয়ে দিই। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, স্মৃতির ওই একটু সিঁদুরে সব কিছু বলে গেল। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, সব কিছু বদলে গেল। কতটা ভাগ্যে আমার।
শূন্য হলো স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত রাত থাকিলাম শাশুড়ি মা, আমি বৌমা নই, আমি হচ্ছি বোমা। ও শুধু ওই জমিটার লোভে এতদিন আমি ওই নাগেশ্বর সান্যালের সঙ্গে আমি ওই দলিলটার জন্য আমি এতদিন আমার নিজের পরিচয়টাকে গোপন করে রেখেছিলাম। কিন্তু আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে সেই আগুনে তোমাদের সকলকে একদিন পুড়িয়ে ছাই করে মারবো। তার আগে বলো তো অভিনয়টা আমি কবে করলাম? সত্যি এবার বলো তো আমি কেমন সেজেছি? এক কথায় বাঙালি ঘর তোমার পুরনো শুধু আমি পঞ্চায়েতের প্রধান কৌশিক দত্তের মেয়ে। আমার বাবা কতবার ভোটে জিতে মানুষকে ছাগলের মতো চড়িয়েছে, এইবার আমি ওদিকে ছাগলের মতো চড়াবো। একদিন মেয়ে মেয়ে করে ডাকবে, বুঝলে? মানে তোমার সমস্ত কথা আমি বই বই করে বুঝছি। ধরো নেতারা মঞ্চে যেতে ভোটে জেতার আগে মঞ্চে দাঁড়িয়ে নানা রকম প্রতিশ্রুতি দেয়, হাততালি উঠে হাততালি, তারপর ক্ষমতার আসনে পড়ে সেই বুড়া চুষবে, যত চুষবে চুষুক, কিন্তু রস পড়বে না। বৌমা বলি এতক্ষণ থেকে তোমাকে ডাকছি, তোমার কি কোনো কারণ নেই? আরে বাবা এত বেলা হলো, এখনো মুখে কিছু দাও না, বিদ্যুৎ পড়বে যে। না বৌমা চাটা ধরো। না, চা আমি খাবো না। ও মা চা খাবে না? ও বিজন বুঝি কিছু বলেছে তোমার? কি মুশকিল, আমি তো পিউকে কোনো কথাই বলিনি। তাহলে আমি কি মরে গেছি যে তুমি নিজে হাতে চা বানিয়ে আমাকে খাওয়াবে? আগে তুমি সুগারে পেয়েছেন, তার উপর ও বুঝেছি বুঝেছি, এই জন্যই বুঝি আমার আদর্শবতী বৌমার আমার উপর এত অভিমান। ঠিক আছে বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন আমার ভুল হবে না। মা, তোমার এই সাত সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নেহাত দিব্যি খাও, আর আমি এখানটায় বসে আনন্দে চা খাই, কেমন? মার মহাতে বলেছে না একটা চল। মায়ের কাণ্ড দেখো বৌদি, সবাই চায়ের সাথে বিস্কুট দেয়, আর মা বলছে কিনা হ্যাঁ বৌদি, চল কি বিস্কুট চাই তো বেশি টেস্টি। ঠাকুরপো, সত্যি তুমি না একটা পাদর, তাই না? কিন্তু পাদর বলে কি হবে বৌমা? আমার সুজন যে মস্ত বড় ডাক্তার হতে চলেছে। এ সবই তোমার আশীর্বাদ মা, কিন্তু তবুও ভয় হয় এ আমার অন্ধকার জীবনে ওই পূর্ণিমার চাঁদ উঠবে কিনা। তুই যখন তোর মাকে এত বিশ্বাস করিস, তখন আমি বলছি শত অন্ধকার ভেদ করেও ওই যে অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদ একদিন উঠবেই উঠবে রে ছোট খোকা। বললে যে মিথ্যা হয়ে যাবে সমস্ত কাব্য পুরাণ, বড় খোকা, কারণ মা হলো ভগবানের শ্রেষ্ঠ রচনা। তাই পুঁথির পাতায় স্পষ্ট অক্ষরে লেখা আছে, কো সন্তান যদিও হয় কো মাতা কখনো নয়। ঠিক আছে, কিছু বলবি না? মানে এই আনন্দ মুখর দিনে বড় বৌদি যদি বেঁচে থাকে, দূর তোর বৌদি তো বেঁচে আছে, হয়তো আমি তোর বৌদিকে কষ্ট দেখতে পাচ্ছি না। কই কথা, আমাদের সকলের চোখের জলের মাঝেই তো মমতার স্মৃতি জড়িয়ে আছে, তাই তো মমতা আজও বেঁচে আছে। দুঃখ শুধু একটাই, গত দুর্গা পুজোর সময় মমতা বড় অভিমান করে আমার কাছে একখানা তাঁতের শাড়ি পেয়েছে। আমি আপ্রাণ চেষ্টাও করেছিলাম, কিন্তু পারিনি। সবশেষে একখানে কম দামি সুন্দর শাড়ি হয় মমতার হাতে দিয়ে বললাম, মমতা আমি তোমার অক্ষম অপরবন্য স্বামী।
বলে আমার বাবা সব সময় তাকে ইঙ্গিত করতো, এমনকি মারতো। তাই মনের দুঃখে আমার দাদা জন্মদাতা হয়ে নিজের সন্তানকে, তাই তো এই চরম সত্যটা আমি আপনাদের কিছুতেই বলতে পারিনি মা। তুমি না বললেও আমার আমি মা হই, তাই আমি বলছি তোমার দাদাকে আমি সুস্থ করে তুলব। পেটে নাচ করলেও আমি আমার পরিচয় শুধু আমি মা। তাই আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, আমি যেভাবেই হোক তোমার দাদাকে আমি বাঁচিয়ে তুলবই। কখন আমি মরতে দেব না বৌমা, আমি কখনো মরতে দেব না। কিন্তু অত টাকা তুমি কোথায় পাবে মা? ডাক্তারের রিপোর্ট নিয়ে চিকিৎসা করতে গেলে 2 লক্ষ টাকার মতো আমার দাদা বোধহয় আর বাঁচবে না গো। তাছাড়া আমাদের কোনো উপায় নেই। না, না, না। ওই 2 লক্ষ টাকার জন্য আমার দাদার চিকিৎসা হবে না। তুমি যাই হোক একটা ব্যবস্থা করো, তা নাহলে সত্যি আমি দাদার জন্য পাগল হয়ে যাবো। মা তুমি এক কাজ করো, তুমি তোমার বন্ধুদের কাছে কিছু সাহায্য চাও আর কিছু করো, তাহলে দেখবে আমার দাদা সুস্থ হয়ে যাবে। আমি ভাবতে পারছি না। তুমি কিছু ব্যাপারে বৌমা, ভেঙে চলবে না বৌমা, ভেঙে চলবে না। আমাকে কথা দিয়েছে আমি তোমার দাদাকে কিছুতেই আমি মরতে দেব না বৌমা। এত টাকা তুমি কোথায় পাবে? আছে বৌমা, আছে। তুমি ভেঙে পড়ো না বৌমা, তুমি ভেঙে পড়ো না। আমি যখন কথা দিয়েছি তখন টাকার জন্য আমার আর এক সন্তানকে আমি কিছুতেই মরতে দেব না মা। আমার 7 পুরুষের স্মৃতি বিজড়িত ওই 5 বিঘে জমি বিক্রি করো, আমি তোমার দাদাকে আমি বাঁচিয়ে তুলবই মা। হয় হোক সকলের বিনাশ, কিন্তু মা হই আর এক সন্তানকে আমি বিনা চিকিৎসায় আমি মরতে দেব না বৌমা, আমি মরতে দেব না। হ্যাঁ আমি মা, আমি শুধু মা। সত্যি ঠাকুর আপনার মঙ্গল করুন, মঙ্গল করুন। Thank you.